হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিবারের মতো আমিও চলে আসলাম, একটু লাইটটা বাড়িয়ে দিই। আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কি না, মানে হচ্ছে বোর্ডটা ঠিকমতো দেখা যাচ্ছে কি না, যদিও মানে একটু আমি আড়ালেই আছি এখন। তো একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, তার মধ্যে আমিও শেয়ার করে দিচ্ছি আমাদের ক্লাস, ঠিক আছে? আপনারা একটু শেয়ার করে দিবেন, আমি এর মধ্যে শেয়ার করে দিই। আর তারপর আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি। জি, আজকে সম্পূর্ণ যে টপিকটা, জি, ভালো হচ্ছেন তো সবাই নাকি? আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে সবাই জয়েন করছে। আমি এর মধ্যে একটু করে দিই আর কি, শেয়ার করে দিই। তো সবার দিনকাল কেমন চলছে? পড়াশোনা করছেন তো? গতি কিন্তু বাড়াতে হবে, এই কম্পিটিশনে টিকে থাকতে হলে গতি বাড়াতে হবে। আর একবার খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে এরপর শুধু রিভিশন আর পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা, আর 1 মিনিট সময় নিব এটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। আজকের টপিক খুব ইজি, মানে হচ্ছে খুব যে অনেক বেশি কিছু আছে এই জায়গায় তা না। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই মোটামুটিভাবে জানি যে এগুলো সম্পর্কে, তবে একটু দেখাবো যে কি পড়ব, কিভাবে পড়ব, বা কোন কোন জিনিসগুলো কিভাবে পড়া উচিত তার একটা নমুনা দেখানোর চেষ্টা করব আর কি। এরপরই আজকে পরীক্ষার একটা রুটিন দিয়ে দিব আজকে আপনাদেরকে, তারপর ওইটার ওপর পরীক্ষা হবে, সলভ ক্লাস হবে, ঠিক আছে? এইভাবে প্রস্তুতি আগাতে থাকবে। আর সামনে একটা টেক্সট বইয়ের উপর প্রোগ্রাম নিয়ে আসবো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দিলওয়ার হোসেন, রাবেয়া, নুরে নাসরিন, আচ্ছা, রাবেয়া খাতুন। জি, আমি জাস্ট একটু শেয়ার করার জন্য আর 1 মিনিট সময় একটু নিব, ঠিক আছে? এর মধ্যেই শেষ হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। শিরিন ফারুকি, আচ্ছা, ঠিক আছে। তো চলুন, আমার মোটামুটি শেয়ার করা শেষ, আমরা এখন ক্লাসটা শুরু করব। আলহামদুলিল্লাহ, জি ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম। নাহিদুল ইসলাম, নাহিদ, আচ্ছা। আসুন ছোটোখাটোভাবে আলোচনা শুরু করি আমরা। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে 10 নম্বর, এবং আপনাদেরকে কথা দিয়েছিলাম যদিও ক্লাস 10, কিন্তু আমরা ক্লাস নিয়েছি মূলত 11টা। ওই জারণ বিজারণের জন্য জারণ সংখ্যাটা এবং জারণ বিজারণটা আমরা আলাদাভাবে নিয়েছি। জীববিজ্ঞানে মূলত 2টা অংশের উপর ভিত্তি করে আসলে এখানে লেকচারগুলো। উদ্ভিদ বিজ্ঞান থেকে উদ্ভিদ বিজ্ঞানের কিছু বেসিক অংশ আমরা পাবো। টোটালটাই প্রিলি ভিত্তিক আলোচনা, হ্যাঁ, উদ্ভিদ বিজ্ঞান থেকে। আর পাবো হচ্ছে প্রাণী বিজ্ঞান থেকে। বাট যদিও বলতে পারেন অনেকে জীব প্রযুক্তি তো প্রাণী বিজ্ঞানের অংশ, হ্যাঁ ঠিক আছে কথাটা, বাট ওই অংশগুলো বাদ দিয়ে শুধু প্রাণী বিজ্ঞানের যে টপিকগুলো আছে, শুধু উদ্ভিদ বিজ্ঞানের যে বেসিক টপিকগুলো আছে সেগুলো আমাদেরকে এখানে দেখতে হবে। তবে এই টপিকটা পুরোটাই হচ্ছে প্রিলি ভিত্তিক, ঠিক আছে? প্রিলি ভিত্তিক, রিটেনের কিছু বেসিকে আমাদের কাজে লাগবে, বিশেষ করে উদ্ভিদ বিজ্ঞানের অংশ না, এইখানকার কিছু অংশ যেটা আমাদের রিটেনে কাজে লাগবে। কোনগুলো কাজে লাগতে পারে সেটা আমরা দেখব।
আমাদের আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে জীববিজ্ঞান নিয়ে, আমরা এটা নিয়ে আলোচনা শুরু করব আমাদের। তো আমার কথা বোঝা যাচ্ছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা একটু জানাবেন। একবার ওকে বললে ক্লাসটা শুরু করে দিব। জি, ওয়ালাইকুম আসসালাম, মৌসুমি আক্তার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকের প্রথম আলোচনাটাই হচ্ছে এই বায়োলজি শব্দটাকে নিয়ে। বায়োলজি শব্দটাকে নিয়ে, হ্যাঁ, আমাদের আজকের প্রথম আলোচনা সেটা হচ্ছে বায়োলজি শব্দটাকে নিয়ে। এই বায়োলজি শব্দটা আমি যদি আপনাদেরকে বলি, কে সর্বপ্রথম ব্যবহার করেন? কে সর্বপ্রথম ব্যবহার করেন? বায়োলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? যদি একটু জানতে চাই তাহলে আসলে কি বলবেন? আপনার উত্তর রেডি করতে থাকেন, কমেন্টস করতে থাকেন, সেই সাথে এখানে একটু চলে আসি। প্রথমে শব্দ বিশ্লেষণে যাব। বায়োলজি যে শব্দটা, এটা কোন শব্দ থেকে আগত? যেমন বায়োলজি যে শব্দটা, একটা হচ্ছে বায়োস, ছোটবেলা থেকে আমরা পড়ছি বায়োস, এবং আরেকটা হচ্ছে লোগোস, এবং এই দুইটা শব্দই হচ্ছে গ্রিক শব্দ, ঠিক না? তাহলে আমরা বলতে পারি বায়োলজি যে শব্দটা, এটা গ্রিক শব্দ হতে আগত। বায়োস শব্দের অর্থটা আমরা বলে থাকি সেটা হচ্ছে জীবন, আর লোগোস একটা অর্থ তো জ্ঞান আমরা বলে থাকি, তবে এর চেয়েও ভালো একটা অর্থ হচ্ছে আলোচনা। তাহলে এক কথায় বায়োলজি কাকে বলে তার একটা সাধারণ সংজ্ঞা যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে জীবন যার মধ্যে থাকবে তারাই তো জীব। সেটা হতে পারে উদ্ভিদ, হতে পারে প্রাণী, আর এদের যে কার্যকলাপ মূলত জীবের যাবতীয় কার্যকলাপ বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকেই আমরা বলছি বায়োলজি। ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারি যে জীবের বিভিন্ন ধরনের কার্যকলাপ বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বায়োলজি বা জীববিজ্ঞান বলে। আচ্ছা, এখন আমি তো জানতে চেয়েছিলাম আপনাদের কাছে যে প্রশ্নটার উত্তর, সেটা হচ্ছে যে এই যে বায়োলজি যে শব্দটা, এটা সর্বপ্রথম কে ব্যবহার করেছেন? পুরো নামটা কিন্তু বিজ্ঞানীর পুরো নাম দিয়ে প্রশ্ন হয় না, তবে তারপরেও যদি বলে যে বায়োলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন, এর উত্তরটা হচ্ছে জ্যঁ ব্যাপতিস্তে ল্যামার্ক। জ্যঁ ব্যাপতিস্তে ল্যামার্ক। মূলত এই যে শেষের যে অংশটা, হ্যাঁ, এই অংশটাই আমরা মনে রাখবো। বিজ্ঞানী ল্যামার্ক সর্বপ্রথম বায়োলজি যে শব্দটা, এই বায়োলজি শব্দটা সর্বপ্রথম বিজ্ঞানী ল্যামার্ক ব্যবহার করেন। ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে আসি। এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা আরও একটা সিদ্ধান্ত পেলাম, সেটা হচ্ছে বায়োলজি যে শব্দটা, এটা দুইটা গ্রিক শব্দ থেকে আগত। সেই দুইটা গ্রিক শব্দ হচ্ছে, একটা হচ্ছে বায়োস এবং আরেকটা হচ্ছে লোগোস। বায়োসের অর্থ হচ্ছে জীবন, আর লোগোসের অর্থ হচ্ছে আলোচনা। আমরা একটা সাধারণ সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে জীবের বিভিন্ন ধরনের কার্যকলাপ বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে আমরা বলছি বায়োলজি বা জীববিজ্ঞান। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি জীবনটা আসলে কি,
তো জীবনটা আসলে কি এটা যদি বলতে চাই, তাহলে এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা এই জায়গাটাই কিন্তু একটু হয়ে যাব। সেটা হচ্ছে জীবন কি, এটা তো অনেকভাবেই বলা যায় নাকি। যেমন হচ্ছে সাহিত্যের ভাষায় একরকম হতে পারে, বিজ্ঞানের ভাষায় একরকম হতে পারে, ঠিক আছে, দর্শনের ভাষা একরকম হতে পারে, সাহিত্য তো একরকম, দর্শনও বলা যেতে পারে। তো এখন এই যে বিষয়টা যে জীবনটা আসলে কি, এটার ব্যাপারে যদি জানতে চাই তাহলে অনেকে অনেকভাবে সংজ্ঞায়িত করতে পারবো। তবে বিজ্ঞানের ভাষায় যদি আমরা একটু দেখতে চাই যে আসলে জীবনটা মানে কি, যেমন একটা জিনিস খেয়াল করুন, যত দিন আমরা বেঁচে থাকব, প্রথম কথা বলছি, যতদিন বেঁচে থাকব ততদিন আমাদের শক্তির প্রয়োজন আছে কিনা ভালোভাবে খেয়াল করবেন কি কথাটা বলছি। যতদিন বেঁচে থাকব ততদিন আমাদের শক্তির প্রয়োজন আছে। শক্তি বা এনার্জি ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না, ঠিক আছে। তো শক্তি বা এনার্জি ছাড়া যদি আমরা বেঁচে থাকতে না পারি, তাহলে এই জায়গাটায় একটা বিষয় যে জীবনের সাথে বা জীবের সাথে শক্তির একটা সম্পর্ক আছে। আচ্ছা, জীব যখন জীবিত থাকছে, তার জীবন চক্রের মধ্যে তার শক্তির প্রয়োজন, জীব যদি না থাকে এই শক্তিটা কি হয়? আমরা একটা জিনিস পদার্থের ভাষায় বলে থাকি যে শক্তির সৃষ্টি বা ধ্বংসনই শুধু রূপান্তর হয়, অর্থাৎ একদল হারালে আরেক দল সেটা লাভ করবে। জীব এর যখন মৃত্যু হয় তখন এই শক্তিটা, তার মধ্যে থাকা শক্তিটা কি হয় আসলে? রূপান্তর হয়, বা যে লাভ করতেছে তার আসলে কে? আমরা এন্টায়ার একটা মানে অঞ্চলকে যদি বিবেচনা করি, সেখানে জীব থাকবে এবং জীবের চারপাশে যেটা থাকবে সেটা হচ্ছে পরিবেশ। তো পরিবেশের মধ্যে যাদের মধ্যে জীবন আছে তাদেরকে আমরা বলছি জীব, হ্যাঁ। যাদের মধ্যে জীবন নেই তাদেরকে আমরা বলছি জড় পদার্থ। এদের মধ্যে জীবন নেই, বাট পরিবেশের মধ্যে এই দুই উপাদানই বিদ্যমান, ঠিক কিনা? তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এখন যদি আমরা এই জিনিসটা বলি যে একটা পরিবেশ, সেই পরিবেশের মধ্যে জীব উপাদানও থাকবে, জড় উপাদান থাকবে, তবে দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে এদের জীবন আছে, জীবের জীবন আছে, জড় পদার্থের জীবন নেই। মূলত শক্তির যে বিষয়টা, এদের মধ্যেই আসলে বিনিময় হবে। জীবের মৃত্যু হলে জড় পদার্থ লাভ করবে, জড় পদার্থ থেকে আবার কারা লাভ করবে? জীব লাভ করবে। কারণ আমাদের বেঁচে থাকার জন্য চারপাশের বিভিন্ন উপাদান আমরা গ্রহণ করছি কিনা, আপনি পানি বলেন, মাটি বলেন, বায়ু বলেন, অক্সিজেন, হ্যাঁ, এইসব জিনিসগুলো তো জড় পদার্থ, এগুলো তো পরিবেশের মধ্যে থাকে, বাট আমাদের জীবন ধারণের জন্য এগুলোর প্রয়োজন, সেটা হোক উদ্ভিদ বা প্রাণী। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, আসলে মূলত জীবন বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে এই যে দুজনের মধ্যে শক্তির আদান প্রদান হচ্ছে, এটাকে আমরা বলি শক্তির সুনির্দিষ্ট প্রবাহ। শক্তির সুনির্দিষ্ট প্রবাহ। তাহলে আমরা কি এই জায়গায় এই কথাটা বলতে পারি যে জীবন মানে হচ্ছে একটা পরিবেশের মধ্যে জীব এবং জড় পদার্থ বসবাস করতে নিলে তাদের মধ্যে পারস্পরিক ক্রিয়া হতে পারে, প্রতিক্রিয়া ঘটতে পারে। এই যে পারস্পরিক ক্রিয়া বা প্রতিক্রিয়া, এর ফলে এই দুজনের মধ্যে শক্তির সুনির্দিষ্ট প্রবাহ সংগঠিত হয়। আর মূলত এই শক্তির সুনির্দিষ্ট প্রবাহটাকেই বলা হচ্ছে জীবন। সোহাগ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আশা করি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। তাহলে দেখুন যে বিষয়টা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে জীব ও জড় পদার্থের মধ্যে, একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে জীব ও জড় পদার্থের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে শক্তির যে সুনির্দিষ্ট প্রবাহ সংঘটিত হয় তাকে আমরা কি বলছি? জীবন। তাহলে আমরা যেহেতু জীববিজ্ঞানের একটা সংজ্ঞা লিখেছি, আমরা জীবনের একটা সাধারণ সংজ্ঞা দাঁড় করাবো, ঠিক আছে? একটা মিনিট, আমি একটু দেখি এটা স্টিল হয়ে গেছে না, ঠিক আছে ঠিক আছে, ভেবেছিলাম কেউ কল দিয়েছে হয়তো, তা আমি একটু সরি। আচ্ছা আচ্ছা, আমি একটু নিচে দিয়ে আমি মুছে দিচ্ছি। জীবনের একটা সাধারণ সংজ্ঞা আমি আপনাদের দাঁড় করাচ্ছি, এখানে আমরা লিখব যে জীবনটা আসলে কি। আচ্ছা,
তাহলে আমরা বলতে পারি এই জায়গাটায় সেটা হচ্ছে জীব ও জড় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে শক্তির যে সুনির্দিষ্ট প্রবাহ সংঘটিত হয় তাকে জীবন বলে। জীব ও জড় সম্প্রদায়ের মধ্যে শক্তির যে সুনির্দিষ্ট জীব ও জড় পদার্থের মধ্যে শক্তির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে শক্তির যে সুনির্দিষ্ট প্রবাহ সংঘটিত হচ্ছে তাকেই আমরা বলছি কি জীবন। তাহলে জীবনের একটা সাধারণ সংজ্ঞা আমরা এই জায়গায় দাঁড় করিয়ে নিলাম, ঠিক আছে। এখন যদি প্রশ্ন হয় এই জীবনের উৎপত্তি হলো কিভাবে, এই জীবনের উৎপত্তিটা হলো কিভাবে, তাহলে তার আগে বলুন এতটুকু আপনাদের হয়েছে কিনা, প্লিজ এতটুকু লিখেছেন কিনা, তাহলে আমি এরপর উৎপত্তিটা নিয়ে একটু বলবো। একবার ওকে বলবেন প্লিজ, একবার লিখে জানান যে এতটুকু লেখা হয়েছে কিনা, তারপর আমি এটা মুছে দিচ্ছি, প্লিজ জানাবেন। ইয়েস, ওকে, ফাইন, ঠিক আছে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে ওকে, তো এখন একটা বিষয় খেয়াল করব আমরা এই জায়গাটায়, যে বিষয়টা সেটা হচ্ছে যে জীবনের উৎপত্তি, জীবনের উৎপত্তি সম্পর্কে আমরা অনেকভাবে জানতে পারবো, তবে আমি এইখানে যেটা বলছি সেটা হচ্ছে ওল্ড ভার্সনের আমাদের যে বায়োলজি বইটা আছে সেই বায়োলজি বইয়ের চ্যাপ্টার নাম্বার 1, প্রথম চ্যাপ্টারের শেষ পৃষ্ঠা, একদম নিচের দিকে জীবনের উৎপত্তি সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। যদিও আমরা আধুনিক ভূগোল থেকে একটা ক্লাস করেছি না, সেটা হচ্ছে পৃথিবী সৃষ্টির ইতিহাস। কেউ যদি না দেখে থাকি তাহলে এটা দেখে নিব, গ্রুপের রেকর্ড আছে, পৃথিবী সৃষ্টির ইতিহাস। আচ্ছা, এই পৃথিবী সৃষ্টির ইতিহাসে কিছুটা ধারণা দিয়েছিলাম যে আজ থেকে যখন প্রায় 1500 থেকে 1700 কোটি বছর পূর্বে, এই 1500 থেকে 1700 কোটি বছর পূর্বে মহাবিস্ফোরণ নামক একটা ঘটনা সংঘটিত হয়েছিল। সেখানে একটা তথ্য দিয়েছিলাম, সেই তথ্যটা কি ছিল? সেটা ছিল যে আজ থেকে প্রায় 450 থেকে 460 কোটি বছর পূর্বে, কোটি বছর, এত বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। আর এই পৃথিবীর যখন সৃষ্টি হয় তখন তো সাথে সাথে প্রাণের সৃষ্টি হয়নি, কারণ পৃথিবী যেহেতু একটা আদর্শ গ্রহ, এর ঘূর্ণায়মান ধর্মের কারণে, কারণ যেহেতু গ্রহ হতে গেলে তার ন্যূনতম একটা পূর্ব শর্ত হচ্ছে তার নিজস্ব একটা ঘূর্ণায়ন গতি থাকতে হবে। এই ঘূর্ণায়ন গতির কারণে তার যে বিষয়টা সেটা হচ্ছে সে লাগাতার ঘুরবে, ঘুরে ঘুরে সে শক্তি বিকিরণ করবে, আর শক্তি বিকিরণ করে সে আস্তে আস্তে শীতল হতে থাকবে। অনেকটা সময় নিয়েছে পৃথিবী আজকের রূপে আসতে। তো পৃথিবী যখন একটা উত্তপ্ত গোলক ছিল, আস্তে আস্তে তাপ বিকিরণ করতে করতে এই পৃথিবীতে আমরা বলে থাকি প্রাণের সৃষ্টি হয়েছে। পৃথিবীর মধ্যে
যে প্রাণের সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আজ থেকে প্রায় 100 কোটি বছর পূর্বে। পৃথিবীতে আজ থেকে প্রায় 100 কোটি বছর পূর্বে প্রাণের সৃষ্টি হয়েছে। এই ইনফরমেশনটা এখানের জন্য গুরুত্বপূর্ণ। আর এই প্রাণের উৎপত্তি সম্পর্কে অনেক বিজ্ঞানী অনেক ধরনের কথা বলেছেন, তবে আমরা টেক্সট বইয়ের আলোকে যদি বলতে চাই, একজন বিজ্ঞানীর নাম বলা হয়েছে, নাম হচ্ছে ওপারিন। ওপারিন উনি একজন রাশিয়ান বিজ্ঞানী ছিলেন, রাশিয়ান প্রকৃতি বিজ্ঞানী মূলত। ঠিক আছে, উনি কি বলছেন? উনি এই কথাটাই বলছেন, পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবী একটা উত্তপ্ত গোলক ছিল এবং লাগাতার সে তাপ বিকিরণ করতে থাকে এবং বিকিরণ করতে করতে আস্তে আস্তে যখন তার মধ্যে বায়ুমণ্ডল সৃষ্টি হতে নেয়, তখন এই পৃথিবীর মধ্যে 4 ধরনের গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি ছিল। একটা হচ্ছে হাইড্রোজেন, অ্যামোনিয়া, মিথেন, আর হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড। আচ্ছা, এই 4 ধরনের গ্যাসের পরিমাণ, এই 4 ধরনের গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি ছিল। আচ্ছা, এই 4 ধরনের গ্যাস মিলে প্রথম যে অণুটা তৈরি হয়, সেই অণুটা ছিল অ্যামিনো অ্যাসিড। আর আমরা আজকে জানব এই অসংখ্য অগণিত অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে যে যৌগটা গঠন করে সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন কেন দরকার? কারণ আমরা জানি যে কোনো একটা কোষের বাইরের যে আবরণ, এই যে কোষের বাইরের আবরণ বা মেমব্রেন, এগুলো কখনোই প্রোটিন ছাড়া পসিবল না। প্রোটিন লাগবে, মাস্ট, প্রোটিন লাগবে। তো প্রোটিন যদি না থাকে, বাইরের আবরণ থাকবে না, তার মানে কোষের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, যে বিষয়টা সেটা হচ্ছে রাশিয়ার প্রকৃতি বিজ্ঞানী ওপারিন বলছেন যে এই 4 ধরনের গ্যাস মিলে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে এবং অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় প্রোটিন, এবং এই প্রোটিনের মাধ্যমে একটা কোষের বাইরের আবরণ গঠিত হয়। যখনই একটা এককোষী কোষটা যখন হয়ে গেল এককোষী, মানে আসলে বলতে বোঝাচ্ছি এই কোষটা দিয়ে যদি একটা প্রাণী গঠিত হলো, আর একটা কোষ এককোষী, আর এদের মাধ্যমে বিভাজিত হয়ে সেটা আবার বহুকোষীতে রূপান্তরিত হতে পারে, তাহলে এইভাবে ওপারিন বলছেন যে আস্তে আস্তে এককোষী বহুকোষী প্রাণীর সৃষ্টি হয়েছে। খুব সংক্ষিপ্ত একটা ধারণা, আমার কথাটা বুঝতে পারছেন? একেবারে সংক্ষিপ্ত একটা ধারণা, কারণ এটার ব্যাপকতা অনেক, ডিটেলস অনেক। হ্যাঁ, বাট আমরা আমাদের যতটুকু দরকার ঠিক ওই টেক্সট বইটা থেকে আমরা ততটুকু নিলাম আর কি। হ্যাঁ, আমাদের উপযোগী লাগতে পারে। তাহলে পৃথিবীতে প্রাণের সৃষ্টি সম্পর্কিত গ্রহণযোগ্য একটা মতবাদ একজন বিজ্ঞানী দিয়েছেন, নাম হচ্ছে কি ওপারিন। আর ওপারিনের মতে কয় ধরনের গ্যাস প্রধানত ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ওই সময়? হাইড্রোজেন, অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন সায়ানাইড। আর পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে কখন? আজ থেকে প্রায় 100 কোটি বছর পূর্বে। পৃথিবীর সৃষ্টি হয়েছে কখন? 450 থেকে 460 কোটি বছর পূর্বে। এরা মিলে কি তৈরি করলো? অ্যামাইনো অ্যাসিড। আর এই অ্যামাইনো অ্যাসিড মিলে কি তৈরি করলো? প্রোটিন। যেহেতু প্রোটিন ছাড়া একটা কোষের অস্তিত্ব সম্ভব না, কোষ ছাড়া জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না, এই কারণে প্রোটিনকে বলা হয়, জীব নেই তার মানে জীবন নেই, এই কারণে এটাকে বলা হয় জীবনের ভাষা। তাহলে এই যে এমসিকিউর অ্যান্সারটা আমরা করতে পারবো যে জীবনের ভাষা বলা হয় কোনটিকে? জীবনের ভাষা বলা হয় প্রোটিনকে। আর একটা বিষয়, 1 মিনিট, হ্যাঁ, স্টিল হয়ে গেছে তো, দেখা যাচ্ছে তো নাকি? না, আমার এখানে একটু প্রবলেম হয়েছিল আর কি, মানে দেখা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এই প্রোটিনকে আমরা বলছি জীবনের ভাষা। আর যেহেতু প্রোটিন অ্যামিনো অ্যাসিড ছাড়া তৈরি হয় না, এই কারণে অ্যামিনো অ্যাসিডকে বলছি জীবনের একক। জীবনের একক। তাহলে যদি প্রশ্ন করে জীবনের একক কোনটি, তাহলে আমরা অবশ্যই অ্যান্সার করব অ্যামিনো অ্যাসিড।
আর যদি বলে জীবনের ভাষা কোনটি, তাহলে বলবো কি প্রোটিন। তাহলে দেখুন আমাদের কাছে এতটুকু বিষয় ক্লিয়ার কিনা একটু জানাবেন। বাহ, অনেক সুন্দর। তো এইভাবে কখনো চিন্তাও করতে পারিনি। আফরোজান, ধন্যবাদ। ক্লিয়ার মুরাদ হোসেন, আচ্ছা ক্লিয়ার। তা আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, একটু মুছে দিচ্ছি এটা। আমরা এখান থেকে বেশ কিছু তথ্য আমরা পেয়ে গেলাম। ওপারিনের নামটা আমাদের মনে রাখতে হবে, এই 4টা গ্যাসের নাম মনে রাখতে হবে, অ্যামাইনো অ্যাসিড মনে রাখতে হবে জীবনের একক হিসেবে, আর প্রোটিনকে মনে রাখতে হবে জীবনের ভাষা হিসেবে। এবার একটু খেয়াল করুন, ক্লিয়ার স্যার, ধন্যবাদ। ঠিক আছে, এবার একটু খেয়াল করুন যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এই দুটো বিষয় সম্পর্কে একটু জেনে নেব। যেমন খাদ্য পুষ্টির সময় কিন্তু প্রোটিন নিয়ে আমরা তেমন একটা আলোচনা করিনি, এই জায়গায় আমাদের একটু লাগবে প্রোটিন। আর এই প্রোটিন তৈরি হয় কার মাধ্যমে? অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে। তাহলে প্রোটিন ভাঙলে পাওয়া যাবে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হবে প্রোটিন। তাহলে আমরা বলতে পারি অ্যামিনো অ্যাসিডের পলিমার হচ্ছে প্রোটিন, আর প্রোটিনকে ভাঙলে যেহেতু অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে মনোমার, প্রোটিনের মনোমার। তাহলে এটা হচ্ছে ক্ষুদ্র অংশ মনোমার, আর এটা হচ্ছে পলিমার। আচ্ছা, আমরা এখানে আরেকটা দুইজনের একটা উপাধি দিয়ে দিলাম। এই প্রোটিনের উপাধি ছিল জীবনের ভাষা, দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, জীবনের ভাষা। আর এটাকে বলেছিলাম জীবনের একক, জীবনের একক, বা এই প্রশ্নটা এইভাবেও করতে পারে, জীবনের প্রথম একক অণু। জীবন বা প্রাণের প্রথম একক অণু কোনটি? অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, যে জিনিসটা এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে, এখন আরেকটু প্রশ্ন এরকম হতে পারে যে এই যে অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, যেহেতু অ্যামিনো অ্যাসিড ছাড়া প্রোটিন তৈরি হবে না, তাহলে কি আমরা বলতে পারি যে অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিন তৈরির কাঁচামাল? প্রোটিন তৈরির কাঁচামাল হচ্ছে কি? অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, এখন একটা বিষয়, সেটা হচ্ছে দুই ধরনের প্রশ্ন আমরা এখন ফেস করব। যেমন এক ধরনের প্রশ্ন এরকম করে যে প্রোটিনের মধ্যে, হ্যাঁ প্রোটিনের মধ্যে এই কথাটা বলতে পারে, যে দুই ধরনের প্রশ্ন। যেমন একটা প্রশ্ন হচ্ছে আজকের কোশ্চেন নাম্বার 1, প্রোটিনের মধ্যে কোন উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? সবচেয়ে বেশি পরিমাণে থাকে। আর আরেকটা প্রশ্ন, প্রোটিনের মধ্যে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? তাহলে এই দুইটা প্রশ্নের উত্তর একটু দেন তো দেখি। প্রোটিনের মধ্যে কোন উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে, আর প্রোটিনের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত? প্লিজ একটু জানান। এই দুইটা প্রশ্নের উত্তর জানান।
সব টপিকের উপর প্রিলির প্রশ্ন দিলে ভালো হয়। আচ্ছা, একজন করেছেন। আর ঠিক আছে, দুটো প্রশ্ন করলাম, তাহলে বলেন তো দেখি, প্রোটিনের মধ্যে কোন উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে আর প্রোটিনের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত ভাগ? আচ্ছা, এই যে এখন যে বিষয়টা, আসলে কোন উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে, এই উপাদানটি একক উপাদান। তাহলে একক উপাদান মানে হচ্ছে অ্যামিনো অ্যাসিড, প্রোটিনকে ভাঙলে তো যদি প্রশ্ন করতাম প্রোটিনের মনোমার বা ক্ষুদ্র একক অংশ অ্যামিনো অ্যাসিড, কিন্তু অ্যামিনো অ্যাসিডকে বিশ্লেষণ করলেও তো আরও রাসায়নিক পদার্থ পাওয়া যায়, যেমন কার্বন পাওয়া যেতে পারে, হাইড্রোজেন পাওয়া যেতে পারে, নাইট্রোজেন পাওয়া যেতে পারে। তাহলে এখন বিষয়টা হচ্ছে এই জায়গায় এই ধরনের প্রশ্ন যদি করে তাহলে আমাদের প্রোটিনের রাসায়নিক উপাদানগুলো আমাদের জানাটা জরুরি। আচ্ছা, দুইজন উত্তর করেছেন অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, আমি এখানে একটু লিখে দিচ্ছি, তাহলে একটু খেয়াল করবেন, বেশি পরিমাণে থাকে তাহলে প্রোটিনের রাসায়নিক উপাদানগুলো আমাদের জানা জরুরি। আমরা এইখানে একটু জেনে নেব যে এর মধ্যে বিদ্যমান রাসায়নিক পদার্থ, নাম্বার 1 কার্বন, কার্বন প্রতীক হচ্ছে সি। নাম্বার 2 অক্সিজেন, অক্সিজেন ও। Number 3 হাইড্রোজেন, এইচ। হাইড্রোজেনের আগে আমরা আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে আমরা বেশি থেকে কমে সাজাই, তাহলে নাইট্রোজেন, মনে রাখতে সুবিধা হবে, নাইট্রোজেন এন। নাম্বার 4 হাইড্রোজেন এইচ। নাম্বার 5 ফসফরাস, ফসফরাস পি। আর নাম্বার 6 সালফার। কার্বনের যে শতকরা পরিমাণ সেটা হচ্ছে প্রায় 50%, অক্সিজেনের শতকরা পরিমাণ 20%, এখানে 70 চলে গেল, 16%। এটা ক্লাস 8-এর বইতে দেওয়া আছে, ক্লাস 8-এর বইতে, বিজ্ঞান বইতে, ঠিক আছে। আচ্ছা, আর হাইড্রোজেনের যে শতকরা পরিমাণ, ফসফরাসের পরিমাণ, সালফারের পরিমাণ সবচেয়ে কম পরিমাণে থাকে, এটা মাত্র 1%, ঠিক আছে। এটা যদি 16 হয় তাহলে এই হচ্ছে 7%, আর এই ফসফরাস হচ্ছে 6%। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা যদি ওভারঅল দেখি তাহলে 100%, তাহলে যে উপাদানটা শতকরা পরিমাণ সবচেয়ে বেশি সেই তো সবচেয়ে বেশি পরিমাণে থাকে, সেই হচ্ছে কি কার্বন। কার্বন সবচেয়ে বেশি পরিমাণে থাকে, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেনের উত্তর। আর নাইট্রোজেনের শতকরা পরিমাণ সেটা হচ্ছে 16%। তবে 16% যদি অপশনে না থাকে তাহলে দেখবেন 15 আছে, তবে এটাকে প্রাধান্য দিব, এটা ক্লাস 8-এর বই উল্লেখ করেছে। 16 না থাকলে 15 থাকতে পারে, তখন 15 অ্যান্সার করতে পারেন। তাহলে আমি আসলে মূলত আপনাদেরকে যে বইয়ের যে রেফারেন্স, সেই বইয়ের রেফারেন্স সহ আমি একটু দিলাম যে এইখানে তাহলে প্রোটিন থেকে 2টা প্রশ্ন, সেই 2টা প্রশ্নের উত্তর আমরা কি করতে পারবো, ক্লিয়ার কিনা সবার কাছে একটু জানাবেন প্লিজ। একবার ওকে বললে আমি মুছে দিব, তারপর অ্যামিনো অ্যাসিডের দিকে আমরা দিয়ে একটা প্রশ্ন নিয়ে ওই জায়গায় কথা বলবো আসলে। হ্যাঁ, মুছে দিব। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটা, এখান থেকে আমরা আসলে একটা জিনিস পেলাম। এখন অনেকের কাছে এই জিনিসটা মানে একটু হতে পারে, বিষয়টা হচ্ছে ওকে আমি এই জায়গায় একটু নিয়ে আসি, ঠিক আছে। এবার আসুন অ্যামাইনো অ্যাসিড। প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে যে
এই যে অ্যামাইনো অ্যাসিড, মনে রাখবো এই পর্যন্ত পৃথিবীতে মোট 500 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে। প্রায় 500 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে। আর যদি প্রশ্ন করে মানব দেহে কত ধরনের পাওয়া গেছে মানব দেহে, তাহলে হচ্ছে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে 20 ধরনের। 20 ধরনের মানব দেহে যেটা পাওয়া গেছে তাদেরকে বিশ্লেষণ করে দেখা গেছে কিছু অ্যামাইনো অ্যাসিড যেগুলো সরাসরি মানব দেহে উৎপন্ন হয়, হ্যাঁ, সরাসরি বা সোজা কথা মানব দেহে উৎপন্ন হয়, মানব দেহে উৎপন্ন হয়। আর কিছু অ্যামাইনো অ্যাসিড দেখা গেছে যেটা মানব দেহে উৎপন্ন হয় না। তো ওইগুলো যে হয় না, তাহলে সেগুলো আমরা পেলাম কিভাবে? যেগুলো সরাসরি মানব দেহে উৎপন্ন হয় না সেগুলো আমরা বিভিন্ন ধরনের খাদ্য, ঠিক আছে, এই যে গ্রহণ করে থাকি, এগুলোর মাধ্যমে আসলে পেয়ে থাকি। তো মানব দেহে যেগুলো উৎপন্ন হয় না তাদেরকে আমরা বলি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। আর যেগুলো মানব দেহে উৎপন্ন হয় তাদেরকে আমরা বলি অত্যাবশ্যকীয় তাহলে মানব দেহে সব মিলিয়ে আমরা, আচ্ছা ওকে বলেছে, মানব দেহে সব মিলিয়ে আমরা 20 ধরনের অ্যামিনো অ্যাসিড পাই। আর এর মধ্যে একদল আছে যারা মানব দেহে উৎপন্ন হয় তাদেরকে বলছি অত্যাবশ্যকীয়, আরেক দল আছে যারা মানব দেহে সরাসরি উৎপন্ন হয় না তাদেরকে আমরা বলছি অত্যাবশ্যকীয়। মূলত এই যে যেগুলো অত্যাবশ্যকীয় সংখ্যা সেটা হচ্ছে 12টি। এই 12টা আমাদের নেসেসারি না জানাটা, কিন্তু অত্যাবশ্যকীয় বাকি রইল কত? 8টা। এই 8টার নাম আমাদের রিটেনেও লাগতে পারে, ঠিক আছে, রিটেনে লাগতে পারে। আর প্রিলিতে লাগতে পারে নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, বা নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়, নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়। এই ক্ষেত্রে যেহেতু রিটেনে এই অংশটা লাগবে, তাই আমরা এই 8টা খুব ভালোভাবে মুখস্থ রাখব, ঠিক আছে, খুব ভালোভাবে মুখস্থ রাখার চেষ্টা করব। তাহলে আমরা এখন এই জিনিসটা সম্পর্কে একটু জেনে নিব যে 8টা অত্যাবশ্যকীয় যে অ্যামিনো অ্যাসিড, সেই 8টা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের নাম, ঠিক আছে। কারণ এগুলো অপশনে থাকলেই তো বুঝে নিব যে কোন ধরনের উত্তর চেয়েছে আসলে, হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে মুছে দিচ্ছি। এবার একটু খেয়াল করবেন, তাহলে একটা টাইটেল দিব, সেটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড মানব দেহে উৎপন্ন হয় না, মানব দেহে সরাসরি উৎপন্ন হয় না। এটা বাইরে থেকে খাদ্য গ্রহণের মাধ্যমে পেয়ে থাকে। আচ্ছা, তো 8টা যে এদের সংখ্যা হচ্ছে কত? 8টা। তো আমরা নামগুলো একটু লিখে নিতে পারি। নাম্বার 1 লাইসিন, নাম্বার 2 লিউসিন, নাম্বার 3 আইসোলিউসিন। আচ্ছা, নাম্বার 4 মেথিওনিন, নাম্বার 5 থ্রিওনিন। ঠিক আছে, মেথিওনিন, থ্রিওনিন, ফিনাইল অ্যালানিন।
ভ্যালিন 8, ট্রিপ্টোফ্যান, এই হচ্ছে 8টা। ঠিক আছে, এই 8টার নাম খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। এর মধ্যে লাইসিন, আইসোলিউসিন, ঠিক আছে, ভ্যালিন, ফিনাইল অ্যালানিন, এগুলো অপশনে বেশি থাকে, এগুলো অপশনে বেশি থাকে। লেখা হয়েছে? অনেকে ছড়া টরা চান আসলে, ঠিক আছে, ছড়া টরা চান মনে রাখার জন্য, ঠিক আছে, চাইলে মনে রাখা যায়, ঠিক আছে, অনেকভাবেই এইসব জিনিসগুলো মনে রাখা যায়। যেমন খুব দুষ্ট একটা ছড়া, যে লাইলি আইসো মাথায় ভালো টিপ ও ফিতা পরে। তো এই যে লাই, এটা দিয়ে হচ্ছে 1 নম্বরের লাইসিন, লিতে হচ্ছে লিউসিন, আইসো লিউসিন, এই যে আইসো, আচ্ছা, তো এই মতে হচ্ছে মেথিওনিন, থতে হচ্ছে থ্রিওনিন, ভালোতে হচ্ছে ভ্যালিন, ঠিক আছে, টিতে হচ্ছে ট্রিপ্টোফ্যান 8 নাম্বার, আর এই হচ্ছে ফিনাইল অ্যালানিন, কত 6 নাম্বারটা। তাহলে দেখুন মনে রাখতে একটু সুবিধা হয় কিনা, একটু জানান যে এই যে মনে রাখতে আপনাদের সুবিধা হয় কিনা, বা কোনটা মিসিং হয়েছে কিনা, এটা একটু জানাবেন প্লিজ। লেখাটা লিখে নেন, তারপর আমাকে জানান। তাহলে আবার বলছি, 8টা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড যেগুলো মানবদেহে উৎপন্ন হয় না, আমরা বিভিন্নভাবে খাদ্য গ্রহণের মধ্যে পেয়ে থাকি। লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, মেথিওনিন, থ্রিওনিন, ফিনাইল অ্যালানিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান। আর মনে রাখার জন্য আমরা এই জায়গাটায় এইভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে লাইলি আইসো মাথায় ভালো টিপ ও ফিতা পরে। লাইলি, লাই, লাইসিন, লি, লিউসিন, আইসো, এটা হচ্ছে আইসোলিউসিন, মাথায়, তো মাতে হচ্ছে মেথিওনিন, থতে হচ্ছে থ্রিওনিন, আচ্ছা, ভালোর ভতে হচ্ছে ভ্যালিন 7 নম্বরটা, আর টিপের টি হচ্ছে কি ট্রিপ্টোফ্যান, আর ফিতে হচ্ছে ফিনাইল অ্যালানিন। তাহলে প্লিজ একটু জানাবেন যে আপনাদের লেখাটা হয়েছে কিনা, আপনারা বুঝতে পেরেছেন কিনা যারা আছেন। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে তো, নাকি আবার আটকে টাটকে গেল? বোঝা যাচ্ছে কিনা এর জন্য বলছি আর কি। মুরাদ হোসেন, ওকে, ক্লিয়ার, ঠিক আছে, মুছে দিচ্ছি। তা আমরা এই যে দেখেন বায়োলজি পড়তে গিয়ে জীবনের সম্পর্কে একটু ধারণা নিয়ে নিলাম, ঠিক আছে। এবার আসুন আমরা আবার ওই জায়গাটায় ফিরে যাব। জি, ওকে, শহীদুল ইসলাম শহীদ, ঠিক আছে। বলছিলাম বায়োলজির কথা। এই যে বায়োলজির কথাটা যে বলছিলাম,
এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেছেন ল্যামার্ক। এখানে সাইডে লিখে রাখলাম, ল্যামার্ক সর্বপ্রথম ব্যবহার করেছেন। যে দুইটা শব্দ থেকে আগত বলেছিলাম, একটা হচ্ছে বায়োস, আরেকটা হচ্ছে লোগোস। বলেছিলাম এটার অর্থ হচ্ছে জীবন, আর এটা হচ্ছে জ্ঞান বা আলোচনা। আচ্ছা, আর এই দুইটার অর্থই বলেছিলাম যে এই দুইটাই হচ্ছে গ্রিক ওয়ার্ড। তাহলে বায়োলজি শব্দটা মূলত গ্রিক শব্দ থেকে আগত। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে বায়োলজি, যেহেতু জীবন, আর জীবনের অংশটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উদ্ভিদ, আরেকটা হচ্ছে কি প্রাণী। এই কারণে বায়োলজির প্রধান শাখা, আবার বলছি, বায়োলজির প্রধান শাখা এটা হচ্ছে দুইটা, প্রধান শাখা হচ্ছে দুইটা। একটা হচ্ছে উদ্ভিদ বা উদ্ভিদ বিজ্ঞান, যেটাই বলেন, হ্যাঁ, উদ্ভিদ বিজ্ঞান, আর একটা হচ্ছে প্রাণী বা প্রাণী বিজ্ঞান। আচ্ছা, তো উদ্ভিদ বিজ্ঞানকে আমরা বলে থাকি যেমন বোটানি, আর এই বোটানি শব্দটা যেটা এসেছে সেটা হচ্ছে বোটানি, এটার অর্থটা হচ্ছে উদ্ভিদ। আর আরেকটা বলা যায় সেটা হচ্ছে ফাইটোলজি। কারণ এই যে ফাইটা শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ। আচ্ছা, প্রাণী বিজ্ঞান আমরা বলে থাকি এটা হচ্ছে জুলজি। দুটো প্রশ্ন করব, বেসিক প্রশ্ন একটু পরে। জুলজি, আর এই জুলজি যে শব্দটা দুইটা অংশ থেকে আসছে, একটা হচ্ছে জোন আর একটা হচ্ছে লোগোস। আর এই জোন শব্দের অর্থ কি জানেন? এই জোন শব্দের অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট এলাকা যেখানে বিভিন্ন ধরনের প্রাণী একসাথে বসবাস করবে। একটা নির্দিষ্ট এলাকা যেখানে বিভিন্ন ধরনের প্রাণী একসাথে থাকে, সাধারণত এটা তো আমরা কোথায় দেখে থাকি? জু বা চিড়িয়াখানায় দেখে থাকি না? সাধারণত এই জোন শব্দটার অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে অনেকগুলো প্রাণী, বিভিন্ন ধরনের প্রাণী একসাথে বসবাস করে। জুলজি, জোন প্লাস লোগোস। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, প্রশ্ন হচ্ছে দুইটা। সমগ্র উদ্ভিদকে কি বলে? একসাথে একটা ওয়ার্ড দিয়ে কি দিয়ে প্রকাশ করা হয়? সমগ্র উদ্ভিদকে কি বলা হয়? আর সমগ্র প্রাণীকে কি বলা হয়? সমগ্র প্রাণীকে একসাথে কি বলে, একত্রে কি বলে? এটা হচ্ছে এক মনে করেন, আর এটা হচ্ছে কত? দুই। মনে রাখবেন, সমগ্র উদ্ভিদকে একসাথে বলা হয় ফ্লোরা। ফ্লাওয়ার তো উদ্ভিদই, ঠিক কিনা? তাহলে ফ্লোরা দিয়ে সমগ্র উদ্ভিদকে বোঝানো হয়, আর সমগ্র প্রাণীকে একসাথে যে ওয়ার্ডটা দিয়ে বোঝানো হয় সেটা হচ্ছে ফনা। যেমন সাপ ফনা তুলে, সাপ তো একটা প্রাণী, তাহলে ফনা দিয়ে সমগ্র প্রাণীকে বোঝায়, সমগ্র উদ্ভিদ দিয়ে কাকে বোঝানো হয়? ফ্লোরা। এখন একটা বিষয় এখানে, সেটা হচ্ছে যে একটা বই, সেটা হচ্ছে যে আমাদের মাধ্যমিকের যে জীববিজ্ঞান বইটা, সেখানে আমরা পেয়ে যাব। এই বইয়ের কে লেখক সেটা আমাদের দরকার। ফ্লোরা অফ সুন্দরবনস। এই বইটার লেখকের নাম আমাদের লাগবে। আমাদের তিনটা বইয়ের নাম ভালোভাবে মনে রাখতে হয়। তো ফ্লোরা অফ সুন্দরবনস, এই ফ্লোরা বলতেই তো আমরা বুঝি উদ্ভিদকে, নাকি? আচ্ছা, তাহলে সুন্দরবনের উদ্ভিদ নিয়ে লেখা যে বইটা, এই বইটার লেখক হচ্ছেন ডেভিড প্রেন। টেক্সট বই থেকে নেওয়া, ঠিক আছে? ডেভিড প্রেন এই ফ্লোরা অফ সুন্দরবনস বইটা লিখেছেন। আচ্ছা, এবার আসুন
উদ্ভিদকে নিয়ে লেখা, সেটা হচ্ছে একটা বই, যে বইটার নাম হচ্ছে হিস্টোরিয়া প্ল্যান্টেরাম। এই বইটার লেখককে, এই বইটার লেখক হচ্ছেন থিওফ্রাস্টাস। এক মিনিট, লেখক হচ্ছেন থিওফ্রাস্টাস। এই যে থিওফ্রাস্টাস, উনি এই হিস্টোরিয়া প্ল্যান্টেরাম বইটা লেখেন। ওনাকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞানের জনক। থিওফ্রাস্টাস হচ্ছেন উদ্ভিদ বিজ্ঞানের জনক। যে উদ্ভিদ বিজ্ঞানের উপর লিখিত যে বইটা, সেটা হচ্ছে হিস্টোরিয়া প্ল্যান্টেরাম। আর প্রাণী বিজ্ঞানের উপর লিখিত একটা বইয়ের নাম আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে হিস্টোরিয়া অ্যানিমেলিয়া। আর এই হিস্টোরিয়া অ্যানিমেলিয়া, এই বইটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন অ্যারিস্টটল। আর অ্যারিস্টটলকে বলা হয় প্রাণী বিজ্ঞানের জনক। তাহলে প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টটল, উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছেন থিওফ্রাস্টাস। প্রাণী বিজ্ঞানের উপর লিখিত বই হিস্টোরিয়া অ্যানিমেলিয়া কে লিখেছেন? অ্যারিস্টটল। উদ্ভিদ বিজ্ঞানের উপর লিখিত বই হিস্টোরিয়া প্ল্যান্টেরাম কে লিখেছেন? থিওফ্রাস্টাস। ফ্লোরা অফ সুন্দরবনস কে লিখেছেন? ডেভিড ক্রেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বেশ কয়েকটা তথ্য এখন জেনে নিলাম। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, তাহলে জীববিজ্ঞানের জনক কে? বলেন, জীববিজ্ঞানের জনক কে? প্লিজ জানাবেন যে জীববিজ্ঞানের জনকটা কে আসলে। উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস, প্রাণী বিজ্ঞানের জনক অ্যারিস্টটল। এখন জানতে চাইলাম সেটা হচ্ছে জীববিজ্ঞানের জনকটা আসলে কে? আচ্ছা, কেউ নেই আসলে অ্যান্সার করার মতো। এই জীববিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টটল। জীববিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টটল। জীববিজ্ঞান শব্দটা সর্বপ্রথম ব্যবহার করছেন ল্যামার্ক। প্রাণীবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছেন থিওফ্রাস্টাস। আর এই অ্যারিস্টটলের ছাত্রই ছিলেন থিওফ্রাস্টাস। উনি ছাত্র। আমরা তো একটা সম্পর্ক প্রায় সময় পড়ি, সেটা হচ্ছে ইস্পাত, ঠিক না? এই যে ইস্পাত, ছাত্র শিক্ষকের সম্পর্ক হতে হবে কি ইস্পাতের মতো মজবুত, ঠিক না? এই এসতে হচ্ছে সক্রেটিসের ছাত্র হচ্ছে কি প্লেটো, আর প্লেটোর ছাত্র হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটলের দুইজন ছাত্র, একজন হচ্ছেন আলেকজান্ডার দ্য গ্রেট, আর টিতে হচ্ছে কি থিওফ্রাস্টাস। ছাত্র তো অনেক ছিলেন, বাট বিখ্যাত দুইজনের নাম বললাম, একজন হচ্ছেন আলেকজান্ডার, একজন হচ্ছে থিওফ্রাস্টাস। আলেকজান্ডার দ্য গ্রেট সম্পর্কে আমরা জানি, থিওফ্রাস্টাস সম্পর্কেও জানি। দুইজনই ছাত্র ছিলেন কার? অ্যারিস্টটলের। আবার অ্যারিস্টটল ছাত্র ছিল প্লেটোর ছাত্র ছিলেন কার? সক্রেটিসের। আচ্ছা, প্লিজ তাহলে এই যে বেশ কিছু ইনফরমেশন নিয়ে আমরা জাস্ট আজকে শুধু এই যে বায়োলজির যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করলাম, জীবন নিয়ে আলোচনা করলাম, এর দুটো প্রধান শাখা নিয়ে আলোচনা করলাম, জনক এবং শব্দের ব্যবহার, এবং হচ্ছে প্রোটিন, অ্যামিনো অ্যাসিড নিয়ে আলোচনা করলাম, তাদের বিষয়ে কিছু জানার চেষ্টা করলাম। তো জানাবেন যে এই বিষয়গুলো আপনাদের কাছে কতটুকু ক্লিয়ার বা বুঝতে পেরেছেন কিনা, কেমন লাগলো এই যে সাধারণ যে আলোচনাগুলো, ঠিক আছে? সাধারণ আলোচনাগুলো, ঠিক আছে, কেমন লাগলো আসলে একটু জানাবেন, বুঝতে পেরেছেন কিনা। পড়ানোর তো শেষ নেই, বাট আমি একটু তুলে ধরলাম যে প্রিলির পড়াটা প্রিলির মতো করেই পড়ব। এটা প্রিলির অংশ, শুধু প্রিলির মধ্যেই
তেমন একটা আমাদের রিটেনে কাজে লাগবে না, বাট প্রিলিটা প্রিলির মতোই পড়ব। তো প্লিজ একটু জানাবেন যে আসলে আপনাদের কাছে কেমন লেগেছে, ঠিক আছে? আমি একটু আপনারা বুঝেছেন কি না, সমস্যা আছে কি না একটু জানান, একটু কমেন্টসে দেখি আসলে। শহীদুল ইসলাম শহীদ, অসাধারণ লেগেছে, এগুলো এভাবে জানা হয়নি আগে। ধন্যবাদ। অন্যদের কেমন লেগেছে? আমি তো ঘেমে যাচ্ছে, এটা একটু প্যান্টটা ঘুরিয়ে নিই। আসলে মোটা মানুষ হলে যা সমস্যা হয়, আসলে সত্যি কথা, খুবই সমস্যা, নড়াচড়া করতেও সমস্যা, কাপড়ের দাম তো এমনিই বেশি, এর মধ্যে কাপড়ের দামও বাড়াই দিছে। সুন্দর উপস্থাপনা। আহসানুল হক অন্তু, আসলে ফ্রি ক্লাস বললে ফ্রি এর কোনো মূল্য থাকে না, আসলে সত্যি কথা, ফ্রি এর কোনো মূল্য থাকে না, ফ্রি এর কোনো মূল্য নেই আসলে। বাট আমি চেষ্টা করেছি কিছু দেওয়ার জন্য, বাট ফ্রিকে ফ্রি এর মতো রাখিনি। যারা এই যে 10টা ক্লাস করেছেন, 11টা ক্লাস করেছেন সব মিলিয়ে, তারা আসলে বুঝবেন বা জানবেন যে আসলে আমি ফ্রি এর ক্লাসগুলোকে ফ্রি এর মতো রাখিনি। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সেখানে কিছু জিনিস অন্তত উপহার দেওয়ার জন্য, যে যেন জানেন। আমরা এই যে 1 নাম্বার ক্লাস থেকে আলো থেকে শুরু করেছিলাম লাইট, আপনাদেরকে যেভাবে বলেছি আমি কিন্তু সেভাবেই মানে হচ্ছে ক্লাসগুলো তুলে ধরার চেষ্টা করেছি, এবং এখানে কানেক্ট করার চেষ্টা করেছি যে কিভাবে প্রিলি রিটেন কম্বাইন্ড করে পড়া যায়, এবং দেখিয়েছি শুধু প্রিলির টপিকে আলোচনা করেছি, শুধু রিটেনেরটাও আলোচনা করেছি, এবং দুটোকে কম্বাইন করা যায় কীভাবে। লাইট থেকে শুরু করে আমরা 11 নম্বর, আজকে যদিও 10 নম্বর বলছি এই কারণেই, কারণ একটা ক্লাসকে আমরা 2 ভাগে ভাগ করে করছিলাম। আজকে এইখানে যেটা আমরা করলাম সেটা হচ্ছে আমাদের শেষ যে রুটিন আপনাদেরকে কথা দিয়েছিলাম যে যতটা ক্লাস নিব সেটা কিন্তু নিলাম, বায়োলজির যে বিষয়টা। এখন পরীক্ষার কথা বলেছিলাম, পরীক্ষাটা নেওয়া হয়নি। এখন পরীক্ষা আর হচ্ছে সলভ ক্লাস আপনাদের নেব, কথা বুঝতে পেরেছেন? আমরা প্রথম 2টা ক্লাসের উপর এক্সাম নিয়েছি, প্রথম 2টা ক্লাসের উপর এক্সাম হয়ে গেছে, তাই ওইটার উপর নিব না। তারপরে তাহলে রইল হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই, ঠিক আছে? তাহলে 4টা পরীক্ষা, হ্যাঁ 4টা এক্সাম নিব, এবং এই 4টা এক্সামের 4টা সলভ ক্লাস, 4টা এক্সামের 4টা সলভ ক্লাস। হ্যাঁ, আগের ক্লাসগুলো সব রেকর্ড আছে এই গ্রুপের মধ্যে। তাহলে এটা নিব। এখন বলেন পরীক্ষাটা কয়দিন পর পর নিব? 2 দিন পর পর নাকি 3 দিন পর পর? 2 দিন পর পর না 3 দিন পর পর? বা আপনাদের মতামত বলতে পারেন যে কবে নিতে পারি। গ্রুপের লাইভ ক্লাসগুলোর কোনো নোটিফিকেশন পাই না, পরামর্শ প্লিজ। তাহলে আমাকে একটু ফলো দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? আমি বলবো না, মানে এটা অনেকে ভাবতে পারেন যে আমি একটুই করে বলছি, বিষয়টা এমন না। মানে আমার আইডিতে গিয়ে একটু ফলো যে অপশনটা, ওইটা যদি দিয়ে রাখেন তাহলে নোটিফিকেশন সবসময় পাবেন, সবসময় পেয়ে যাবেন। কিন্তু রিয়াদ স্যার ক্লাস যখন শুরু করেছিল তখন নিলে আরও ভালো হতো। 3 দিন পর পর, আচ্ছা। রিয়াদ স্যার যখন শুরু করেছিল তখন ক্লাসগুলো নিলে আসলে এতদিন ধরে কথা চলতেছিল আমরা কোর্সটা আনবো কিনা। যদিও আমরা কোর্স এনেছি একটা, ঠিক আছে, বিজ্ঞানের উপর 700 টাকা সম্মানিত আর কি, 100+ লাইভ ক্লাস হবে, এবং 115 নম্বরের প্রস্তুতি, সায়েন্স কম্পিউটার, ঠিক আছে, দুটাকে কম্বাইন করে। তো এখন যে বিষয়টা যেটা বলতে যাচ্ছিলাম এটার বিষয়, সেটা হচ্ছে যে 4টা এক্সাম 4টা সলভ ক্লাস আমরা নিব। আমাদের যে সময় আছে এই সময়তে আমরা অনেক কিছু করতে পারবো আসলে চাইলে, ধীর স্থিরভাবে যদি পড়ি। 3 দিন পর পর আচ্ছা ঠিক আছে, তাহলে 3 দিন পর পর লিখব। সাবলীল ভাষায় ক্লাস আপনার। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, এটার ব্যাপারে আমি গ্রুপে জানাই দিব, রুটিনটা দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে, রুটিন দিয়ে দিব। আর আমাদের কোর্স কিন্তু 10 তারিখ থেকে শুরু হচ্ছে, 10 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের কোর্স সেপ্টেম্বরের, এই যে আগামী মাস, মানে আসতেছে যে মাস, 10 তারিখ থেকে শুরু হচ্ছে। আশা করি আপনাদের সাথে একটা ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনারা
যারা ভর্তি হবেন তো হতে পারেন, যারা হবেন না তারা অন্যদেরকে একটু রিকমেন্ড করতে পারেন, ফ্রি ক্লাসগুলো দেখতে পারেন। অলরেডি আমরা 11টা ক্লাস নিয়েছি, এই 11টা ক্লাস ইভেন এছাড়াও আমার অনেকগুলো ক্লাস আছে, আপনারা সেগুলো দেখতে পারেন, দেখে তারপর সিদ্ধান্ত নিতে পারেন যে কিছু পাবেন কিনা আপনারা। আর অবশ্যই অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে আমার ক্লাস কেমন লাগে। অলরেডি কয়েকজন জানিয়েছেন, হ্যাঁ ভালো লাগলে তো অবশ্যই জানাবেন। আর ওইভাবে তো আর বলতে পারি না ইউটিউবের মতো যে একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ আচ্ছা, একদম কোর্সে যেটা একদম প্রথম থেকে একদম এক থেকে মানে শেষ পর্যন্ত আমরা করাবো, একদম প্রথম থেকে। আর এগুলো যেগুলো করিয়েছি এগুলো ফ্রি সবার জন্য, সবার জন্য একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করানো হবে। হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত করানো হবে। 45 প্রিলি জানুয়ারিতে হবে কিনা, জানুয়ারিতে না হলেও এটা ফেব্রুয়ারিকে টার্গেট করে করতে পারেন, ফেব্রুয়ারিকে টার্গেট করে করতে পারেন। ফেব্রুয়ারি, তবে মনে হচ্ছে যেন এটা মার্চে যেতে পারে, মার্চে যেতে পারে। যাই হোক, একটা রোড ম্যাপ দিয়েছে 1 বছর। এখন এইটা নিয়ে এত চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এতজনের, আসলে সার্কুলারটা আসলেই হয়ে যাবে। তবে আমাদের হাতে সব মিলিয়ে 6 মাস সময় আছে, 6 মাস ওভারঅল যদি বলি। আর কোর্স প্ল্যান তো গ্রুপের মধ্যেই দেওয়া আছে, হ্যাঁ কোর্স প্ল্যান দেওয়া আছে গ্রুপের মধ্যে, তারপরও আমি আবার দিয়ে দিব, কেমন কোর্স প্ল্যান দিয়ে দিব আপনাদের যে কোনো পরামর্শ। আর কোর্সে ভর্তি হন বা না হন, কিন্তু এরপরও কোনো প্রবলেম থাকলে সেগুলো কিন্তু আমরা সলভ করে দিই, ঠিক আছে। আন্তরিকতার সাথে দেখার চেষ্টা করি, যেহেতু শিক্ষক মানুষ, পড়াইতে হয়, অনেক সময় ক্লাস টাস নেওয়ার ক্ষেত্রে ব্যস্ত থাকতে পারি, সাথে সাথে রিপ্লাই না দিতে পারলে আবার ভাইবেন না ভাব নিতেছে, বিষয়টা কিন্তু এমন না, ভাব নিই না রে ভাই, কিন্তু অনেক সময় সাথে সাথে রিপ্লাই দেওয়া যায় না, ঠিক আছে। বুঝে নিতে একটু সমস্যা হয় অনেক সময়, তো তো উত্তর দিয়ে দিব অবশ্যই। তাহলে সবাই তাহলে ভালো থাকবেন। আজকে আমরা তাহলে এই পর্যন্তই রাখছি। আপনাদের আন্তরিকতাই আমার জন্য অনেক কিছু আসলে, ঠিক আছে। একটা মাস আপনাদের সাথে ফ্রি ক্লাস নিলাম, এবার পরীক্ষাগুলো নিব, সলভ ক্লাসগুলো নিব। অনেক ভালো লেগেছে, জি ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে সবাই। আজকে তাহলে এই পর্যন্তই। আমি গ্রুপের রুটিন এবং সব কিছু দিয়ে দিব আপনাদের। আসসালামু আলাইকুম।